নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো ৯টার সংবাদে। মিচাং সাপে মাথায় হাত কৃষকদের। রাজ্যের একাধিক জেলায় কৃষিক্ষেত্রে চূড়ান্ত ক্ষয়ক্ষতি, সরকারি সাহায্যের দিকেই মুখিয়ে কৃষকরা। প্রায় ২০ দিন আগেই মিথিলির দাপটে জেরবার হয়েছিল রাজ্যের কৃষকরা। ক্ষতিগ্রস্ত হয়েছিল ফসল, তার রেশ কাটতে না কাটতেই মিচাং কোপে চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। বৃহস্পতিবার বিকেল ৫:৩০ পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে ২৪.২ মিলিমিটার। কৈলা শহরে বৃষ্টির পরিমাণ ১৪.৪ মিলিমিটার। এই অকাল বর্ষণে ধর্মনগর থেকে সাবরুম, কাঞ্চনপুর থেকে করব, খোয়াই থেকে খোদাবাড়ি সর্বত্রই জল জমেছে চাষের জমিতে। ধান চাষিরা অধিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। রাজ্যে এবারে একটু দেরিতে শুরু হয়েছিল আমন চাষ। বর্তমানে ফসল ঘরে তোলার পালা। মিথিলি যে সমস্ত ধান ক্ষেত নুইয়ে দিয়েছিল সেগুলোতে বৃষ্টির জল জমে ক্ষতিগ্রস্ত হতে পারে আমন ধান। এছাড়াও যে সমস্ত কৃষকরা ধান কেটে মাঠে রেখেছেন সেখানে জল জমার ফলে অঙ্কুর উদ্গম হতে পারে ধানে, এমনটাই আশঙ্কা কৃষকদের। পাশাপাশি শীতকালীন ফসল যেমন ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মূলো, ধনেপাতাও সংকটাপন্ন অবস্থায়। মিথিলির পর সরকারি সাহায্যের অপেক্ষায় বসেছিলেন কৃষকরা, তবে বিশেষ কোনো সরকারি পদক্ষেপ নজরে আসেনি। এ বিষয়ে শুক্রবার একটি প্রেস বিবৃতিতে সরকারের ভূমিকাকে কটাক্ষ করে কংগ্রেস। বিবৃতিতে মিচাং সাপে খাদের কিনারে দাঁড়ানো কৃষকদের উদ্ধার করার আর্জিও জানিয়েছে তারা। ২০১৮-এর পরেও রাজ্যে থামেনি রাজনৈতিক হিংসা। এই রাজনৈতিক হিংসায় খুন সমস্ত মৃতের পরিবারের জন্য সরকারি চাকরির দাবি রাখলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। সরকারে বসেই বিজেপি রাজ্যে রাজনৈতিক হিংসায় মৃত পরিবারগুলির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। পাশাপাশি দল প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে বন্ধ হবে রাজনৈতিক হিংসা, তবে তা বন্ধ হলো না। এই ৫ বছরে রাজ্যের রাজনৈতিক সংঘর্ষে বলি হয়েছেন ২৯ জন। শুক্রবার এমন ২৯ জনের নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্য জানিয়ে পরিবারগুলোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে চাকরি দাবি করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ২০১৮ সালের আগে রাজনৈতিক হিংসায় খুন ২৬টি পরিবার রাজ্য সরকারের কাছে চাকরির আবেদন করেছিল। এখনো পর্যন্ত ১৮ জনকে চাকরি দিয়েছে সরকার, বাকিদের আবেদন বিবেচনাধীন। নতুন করে ২৯ জনের নাম জমা করলেন জিতেন্দ্র চৌধুরী। নিহতের পরিবারের আবেদনগুলি পরীক্ষার জন্য সরকারের তরফে একটি অস্থায়ী স্ক্রুটিনি কমিটি করে রাখা হয়েছে। মহারাজগঞ্জ বাজারে খাদ্য দফতরের অভিযান। ১০ বস্তা রেশনের চাল সহ ২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার। আপাতত আলু ও পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। খাদ্য দফতরের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। সেখানে আগে থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী একটি দোকান থেকে ১০ বস্তা চাল এবং ২টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি আরো ২টি দোকানের কাগজপত্র সংক্রান্ত গরমিল ধরা পড়েছে। বাজেয়াপ্ত চাল রেশন দোকানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। খাদ্য দফতরের উদ্যোগে নিয়মিত অভিযানের ফলে বাজার মূল্য নিয়ন্ত্রিত রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তরের উদ্যোগে আমরা একটু মার্কেট রেগুলার যেভাবে করি মার্কেট ভিজিটে আমরা বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভিজিটের মূল উদ্দেশ্য ছিল কিছুদিন আগে এই দোকানটা, এটাতে আমরা পিডিএস রাইস পেয়েছিলাম, তো এটা ভেরিফিকেশনের জন্য আমাদের পাঠানো হয়েছিল। তো আমরা আজ এসে দেখলাম এটা সত্যতা পেয়েছি। আমরা এখানে পিডিএস আর ১০ বস্তা যেগুলো আমরা সিজ করে সেগুলো আমরা একটা রেশন শপে আমরা জিম্মানামা দিয়ে রেখে যাবো। এছাড়াও আমরা চাল পট্টিতে গিয়েছিলাম, সেখানে দুটো দোকানে আমরা ঠিকভাবে কাগজপত্র, ক্যাশ মেমো বা যে তারা পারচেজ মেমো কিছু পাইনি। কৃষ্ণ সাহা এবং সত্যনারায়ণ সাহা দুটো দোকান আমরা রিপোর্ট দেবো, এসডিএম সাহেবের পক্ষ থেকে শপথ দেওয়া হবে। এরপর আমরা আলু পেঁয়াজ সেগুলো দেখেছি। তো পেঁয়াজের ক্ষেত্রে দেখেছি রেটটা আগের থেকে অনেকটা কমেছে। পেঁয়াজ দেখা গেছে হোলসেল রেট এখন ৫২ থেকে ৫৪ টাকা আছে এবং রিটেল প্রাইস ৬০ টাকার মধ্যে আছে। তো আমরা আশা করি বাজার এখন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আর এটা আমাদের রেগুলার ভিজিট, রেগুলার মার্কেট অভিযান, এবং এই অভিযান আমরা সর্বদাই চালিয়ে যাচ্ছি। এবং আমরা একটা টিফিনের দোকান থেকে ২টো সিলিন্ডার এলপিজি ডোমেস্টিক সিলিন্ডার সিজ করেছি, সেগুলো আমরা নিয়ে যাচ্ছি। এসডিএম স্যার ওনাদের নোটিশ দেবেন, হিয়ারিং রাখবেন, তারপর যে ব্যবস্থা নেবেন। প্রধানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ, সরকারি প্রকল্প বিলিয়ে দিচ্ছেন নিজের পরিবারের মধ্যে। অভিযোগ খোদ বুথ সভাপতির। মানুষ বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছেন, কিন্তু ক্ষমতায় আসার পর আমরা তাদের কিছুই দিতে পারছি না। মোহনভোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনাকালীন এমনটাই বললেন এলাকার বুথ প্রেসিডেন্ট নিতাই ভৌমিক। পঞ্চায়েত প্রধান পূর্ণিমা নন্দীর বিরুদ্ধে সরকারের বিভিন্ন প্রকল্পে টাকা নিজের পরিবারের নামে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। কার্যত বুথ প্রেসিডেন্ট এবং পার্টির সদস্যদের লুকিয়ে এলাকার লোকদের বিভিন্ন সরকারি সাহায্য থেকে বঞ্চিত করে মোটা অঙ্কের টাকা নিজের পকেটে ভরছেন তিনি। প্রধানের এইসব কারচুপির কারণে ভোটের আগে পার্টির পক্ষ থেকে এলাকাবাসীকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো অসম্পূর্ণই থেকে যাচ্ছে। এর ফলে প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ বুথ প্রেসিডেন্ট সহ দলের অন্যান্য সদস্যরা। দুর্নীতিগ্রস্ত প্রধানের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই তাকিয়ে সকলে। যেমন রেখার কামা যারা কাজ করে না হ্যার পরিবারের বিভিন্ন টাকা ঢুকায় নাম দিয়ে পরিবারের হয় জামাইয়ের নাম, নাহলে বাসুর ভূতের নাম, নাহলে বাসুরের নাম,
নাহলে জালের নাম দিয়া রেখার টাকা তুলে তারপরে যেমন ফিশারি এগ্রিকালচার এটির মধ্যে হ্যাঁ যে দুর্নীতি করতে আছে গোবর প্রথম গোবর আনিয়া গোবরও বিক্রি করতে চায় মানুষের কাছে, কিন্তু মানুষে জৈব সার পায় না। এইসব বিষয়ে যেমন একটা অনুদান পাইতে গেলে মানুষের টাকা লাগে। টাকা 100 টাকা যদি বাউচার লাগে হ্যাঁ 700-500 যাতে যেমনি জুলুম করে নিতে হয়, কিন্তু মানুষও তো আর বোঝে না। এটা কোন পঞ্চায়েতের প্রধান এটা? এটা মহানবুক পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা নন্দী। পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে ক্ষোভ। বিধায়কের ভোকাল টনিকে জনতা আইনের বালাই ছেড়ে নিজেরাই খুঁজে নিচ্ছেন সমস্যার সমাধান। অপরাধের আখড়া হয়ে উঠেছে বিশালগড় বাইপাস রোড। টানা বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় রাজ্যের অপরাধ মানচিত্রে জায়গা করে নিয়েছে এলাকাটি, কিন্তু কিছুতেই পুলিশের কোনো ভূমিকা দেখা যাচ্ছিল না। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত মাঠে নেমে পুলিশ ছেড়ে জনতাকে ভোকাল টনিক দিলেন বিধায়ক। সমাজদ্রোহীদের বাড়ি ছাড়া করার নিদান দেন তিনি, আর তাতে দুদিন ধরে আইন কানুন ছেড়ে শুরু হয়েছে ধরপাকড়াও। বৃহস্পতিবার বিদ্যুৎ সরকার নামে এক অভিযুক্ত ছিনতাইবাজকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেন এলাকাবাসী। এই দিন রাতেই আরও দুই সন্দিগ্ধ ছিনতাইবাজকে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশে তুলে দেওয়া হয়। ছিনতাইকারী সম্বন্ধে সব কিছু হ্যাঁ জানে, কে কে করে, হ্যাঁ তারা গ্রুপের লগে থাকে সবসময়। হ্যাঁ রে ভাই তখন দৌড়ে আনছি, কারণ যখন পুলিশ প্রশাসন মনে পারছে না, আমরার উপর দায়িত্ব দিয়েছে, আমরা বিদায় কইছি আমরা পারা কেমনে শান্তি রাখুন লাগবো, এর লেগে হ্যাঁ দৌড়ে আনছি। হ্যাঁ সব কিছু জানে, হ্যাঁ সবই নাম কইছে আমার কাছে। বর্তমানে হ্যাঁ কী কী কাজ করে, হ্যাঁ কার কার লগে চলে, যে যে লোকটি চিন্তাই করে সব কিছু এর কাছে ডিটেল আছে, কেমনি কী করে সব কিছু জানা আছে। এই যে লকডাউন বাজারে ছিনতাইবাজ দগের যুক্ত আছে, আমরা দায়িত্ব দিয়েছেন, আমরা দায়িত্ব পালন করা সঠিকভাবে। রাত জেগে পাহারা দিচ্ছেন বিধায়ক, সঙ্গ দিচ্ছেন সাধারণ জনতা। তবে বাইপাসের ছিনতাই সিরিজে পুলিশের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। বিধায়কের ভোকাল টনিকে উৎসাহিত জন অভিযানে সামাজিক পরিস্থিতি নষ্ট হতে পারে বলে শুরু হয়েছে আশঙ্কা। একদিকে একাধিক পঞ্চায়েতের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ, অপরদিকে উপযুক্ত ঘরের অভাবে বৃষ্টির মধ্যে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন মান্দাই ব্লকের বাহাদুর দেববর্মার পরিবার। রাজ্যের একাধিক জায়গায় পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ উঠছে অহরহ। কোথাও জল নিয়ে, কোথাও নিজের পরিবারকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হচ্ছেন গ্রামবাসী। এরই মধ্যে রাজ্যব্যাপী বর্ষায় মাথা গোজার উপযুক্ত ঠাঁইয়ের অভাবে ভুগছেন মান্দাই ব্লকের হরিণা পঞ্চায়েতের রামমোহন ঠাকুর পাড়ার বাহাদুর দেববর্মার পরিবার। বর্ষার 2 রাত নিদ্রাহীনভাবে কাটাতে হচ্ছে পরিবারটিকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ত্রিপুরার গ্রামগুলিতে মোট ঘর মঞ্জুর হয়েছে 3,77,196টি। তার মধ্যে 3,02,231টি ঘর ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তবে বাহাদুরদের অভিযোগ, বহুবার আবেদন করার পরেও 7 বছর ধরেও মেলেনি ঘর। এমনকি রেগার কাজও পান না তাঁরা, পেয়েছেন শুধুই আশ্বাস। যেই অঞ্চলগুলিতে শাসক দল জিততে পারেনি সেই সব এলাকা থেকে প্রায় এই ধরনের ছবিই উঠে আসে। ফলে রাজনৈতিক আক্রোশের কারণেই এই অবহেলা বলে মনে করছেন একাংশ। আমি হেরে দাবি করতাম, আমি চাই দাবি এর কাছে ঘর লাগে আমি চাই একটু ভালো ঘর হেরে, আমি আর কিছু চাইছি না, ভালো ঘর চাই। আপনি কি করে? আমি কাজ কাম করে কাজ টাজ করেন? রেশন কার্ড আছে? রেশন কার্ড আছে। বিপিএল না এপিএল? বিপিএল। বিপিএল। এমনি আমরা সময় মতো রেগা গুলি পাইনি। ভাই না এখন আগে তো আমি আগে করছিলাম, আমি কামে থাকি, কামে গেছিলাম। তারপরে বাবা কিচেন বাবা ওই যাওয়ার ওই না কিচেন শুনছিলাম, আমি শুনছি। তারপরে আমি লেগা গেছিলাম, লেগা কাছে গেছিলাম। আমরা কষে একজন নেতা কষে কে চাইব লেগা, আমি লেগা কামে গেছিলাম। লেগা মানে লোক তোর লেগা না কিচ্ছু নাই, এমন নাই। আমি আয় করছি লেগা ঠিক আছে।
জেসমিন হত্যাকাণ্ডে আটক পলাতক স্বামী। কল্যাণপুর থানায় চলছে জিজ্ঞাসাবাদ। শুক্রবার আদালতে তোলা হবে অভিযুক্ত পিন্টু দেব বর্মাকে। বুধবার হলং মুথাই এডিসি ভিলেজের হাজারিবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে বছর 27-এর জেসমিন দেব বর্মার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ উঠেছিল তার স্বামী তাকে খুন করে জঙ্গলে মাটি চাপা দিয়ে রেখেছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত মিন্টু দেব বর্মা। বৃহস্পতিবার রাতে পুলিশের জালে ধরা পড়ে মিন্টু। উত্তর মহারানীপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয় তাকে। পুলিশি জেরায় উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা জানান, মঙ্গলবার রাবার বাগানে কাজ করার সময় বচসা হয় স্বামী স্ত্রীর মধ্যে। তারপরেই শাবল দিয়ে জেসমিনকে খুন করে পাশের জঙ্গলে মাটি চাপা দিয়ে রেখেছিল বলে জেরায় স্বীকার করে অভিযুক্ত মিন্টু। তবে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেই দিকে খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে কোয়াই আদালতে তোলা হবে। টিম কল্যাণপুর থানাকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে অসিকে দাঁড়াই ধন্যবাদ। গতকালকের যে একটা মার্ডার কেস হয়েছিল কল্যাণপুরের কেস নাম্বার 43-100-02 যে কেসটা হয়েছে, সেই কেসের আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা পার হয়নি তাই না, নট ইয়েট। 24 ঘন্টার মধ্যে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। সে তার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল উত্তর মহারানীপুর এলাকাতে। তো কালকে আমরা কোর্টে সুপার করব এবং পুলিশ রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করব। করোনা রেশ কাটিয়ে ফের শুরু হচ্ছে আগরতলা পুস্তক মেলা। আগামী 9 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত শিশু উদ্যানে চলবে এই মেলা। আগরতলাবাসীর আবেগ জড়িয়ে রয়েছে আগরতলা পুস্তক মেলার সঙ্গে। করোনার প্রকোপে 2020 থেকে 2022 সাল পর্যন্ত এই মেলা বন্ধ ছিল। তবে সব বাধা কাটিয়ে এবছর অনুষ্ঠিত হতে চলেছে 16তম আগরতলা পুস্তক মেলা। শুক্রবার ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের তরফ থেকে সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই সুখবরটি জানানো হয়। আগামী 9 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত শিশু উদ্যানে এই মেলা চলবে। শনিবার এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিশিষ্ট সাহিত্যিকগণ। 3 বছর পর পুস্তক মেলার খবর পেয়ে আনন্দিত শহরবাসী। 3 বছর 2020, 2021 এবং 2022 আমরা আগরতলা পুস্তক মেলা করতে পারিনি, যেটা 2005-এ আমরা শুরু করেছিলাম। 2019 পর্যন্ত টানা 15 বছর আমরা এই মেলা করেছি আগরতলায়। রবীন্দ্র শতবার্ষিকী ভবন দিয়ে শুরু, তারপর শিশু উদ্যান, তারপর উমাকান্ত ময়দান, আবার শিশু উদ্যান। এরপর 3টা বছর করোনার কারণে এবং কিছুটা 2022-এ আমাদের হঠাৎ করে মেলা করা যাবে কিনা এই যে অপ্রস্তুত একটা অবস্থা, তার জন্য হয়নি। এবারে করছি আমরা। এটা আমাদের 16তম আগরতলা পুস্তক মেলা। এই মেলায় আগামীকাল এর উদ্বোধন। আমরা ঠিক 5টায় এর উদ্বোধনের সময় নির্ধারণ করেছি। আগরতলা পুর নিগমের মেয়র, আমাদের শহরের মেয়র দীপক মজুমদার, উনি আমাদের প্রধান অতিথি, উদ্বোধন করবেন উনি। সঙ্গে 3 জন সাহিত্যিক থাকবেন। নতুন পন্থায় গাঁজা চাষ। সরকারি জমি ছাড়িয়ে এবার মিশ্র পদ্ধতিতে হাত পাকাচ্ছেন গাঁজা চাষিরা। পুলিশি অভিযান, আইনি ঝামেলা থেকে বাঁচতে সরকারি জমিতে শুরু হয়েছিল গাঁজা চাষ। তবে তা পুলিশের নজর এড়াতে পারেনি। এরপর শুরু হয় সরকারি বনভূমিতে গাঁজার চাষবাস। সেখানেও নজর পড়ে পুলিশের। রেহাই পাননি গাঁজা চাষিরা। এরপরেও নতুন পন্থা, মিশ্র চাষ। শাকসবজির মাঝে গাঁজা চাষ শুরু হয়েছে। নতুন পদ্ধতিতে গাঁজা চাষ থেকে হতবাক পুলিশ। সোনামুড়া বেজিমারা গোমতী নদীর পাড়ে এমনই এক গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া গেল শুক্রবার। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সবুজ সবজির মাঝে গাঁজা গাছ খুঁজে পাওয়া কঠিন, তাই সবজির মাঝে সারি দিয়ে শুরু হয়েছে গাঁজা চাষ। খেতে বাঁধাকপি ছেড়ে গাঁজা গাছ কাটতে এদিন পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। আজকের নিউজ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।